সেটাও ভুলে গেছো, সর্বনাশ। ভাই অ্যাপাচি আর মাইস্কুল। হ্যাঁ, অ্যাপাচি আর মাইস্কুল। কি ঘটনা হচ্ছে পুরো ঘটনা এইগুলি স্টার্ট তুই হলুদ চিহ্ন আছে। হ্যাঁ, যা শুধু দেখো পরে হলুদ চিহ্ন আছে। রাইট ক্লিক হোয়াইট তারপর তুমি যেই ফাইলটাকে নিয়ে কাজ করবে সেটা কোথায় রাখতে হবে? htdocs এ, তাই না? কোথায় গেলাম আমি গেছি সি ড্রাইভের জ্যাম্পে যে কোথায় গেছি? htdocs এ। আচ্ছা, এখানে তুমি ফাইল ক্রিয়েট করবে। তো আমি ফাইল নাম দিচ্ছি হচ্ছে ইন্ট্রো নাম দিলাম। এই ইন্ট্রোর ভিতরে আমি সব ফাইল ক্রিয়েট করব। ভাই আমরা আমার গেমটা মেইন সাইটে দেখতে আছে। এখন এখানে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করি। আমি যেভাবে আমরা HTML ফাইল ক্রিয়েট করছিলাম সেম স্টাইলে এখানে আমি index.php ক্রিয়েট করতেছি। ওকে, index.php new text document এটা নাম শর্টকাট নাই হয়েছে সবার? জি ভাই প্রথম থেকে শুরু করতেছি। সব ভুলে গেছে এটা আমি জানি, মনে করার দরকার নেই আর। index.php। এখন আমরা PHP কিভাবে লিখি, তাই তো? দেখা যাচ্ছে না? ফন্ট বড় করব, আশা করা যায় দেখা যাচ্ছে। জি দেখেন অনেক বড় করে ভালো হয়। ফন্ট বড় করব। ওকে, PHP এভাবে লেখে, তাই তো? আচ্ছা, PHP এর ভিতরে আমি লিখতে চাচ্ছি echo hello world। প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। এখন এই ফাইলটা আমি রান করব কিভাবে? ফাইল রান করার আগে আমাকে অবশ্যই চেক করে নিতে হবে আমার জ্যাম্প রানিং আছে কিনা, জ্যাম্পের অ্যাপাচি এবং মাইস্কেল রান করতেছে কিনা। সো এটা আমার ঠিকমতো চলতেছে। ভাই কোশ্চেন আছে এখানে হট চিহ্নটা কেন দেয়? কোথায় PHP এখানে হট চিহ্ন কোথায়? এইটা জি এটা লেখার নিয়মই তাই। তোমার স্ল্যাশ না দিয়ে মানে যে তৈরি করছে সে তুমি যদি মনে করো যে আসলে HTML আমি এইভাবে লিখি কেন, যে HTML প্রথমে দিচ্ছি তারপরে না ওটা তো বোঝা গেল এরকম দিলাম, বাট এখানে এই যে দেয় ওইটা এটা নিয়ম, তাই কম্পাইলার ওই মানে ল্যাঙ্গুয়েজটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে। তাই তো তোমার এই প্রশ্নটা আসার কথা যে আসলে প্যারাগ্রাফের জন্য আমরা HTML পি ট্যাগ কেন লিখি? ওইভাবে তৈরি করা হয়েছে তাই। হটটা কেমন না একটু প্রশ্ন ছিল হ্যাঁ, কেমন আসলে যে বানাইছে তার কাছে ভালো লাগছে এটা সে করছে এরকম। আমার মনে হয় সেটা না, মানে শিফট চাপ দিয়ে যে ইয়েটা মানে স্ল্যাশটার জায়গায় স্ল্যাশ আর ওয়ার্ডটা একসাথে তো হয়তো শিফটটা চাপ দেয়। ওকে, আননেসেসারি কথা আমরা না বলি। এখন এটাকে রান করব কিভাবে? আমি ব্রাউজারে যে আমি কোথায় রাখছি htdocs এর ভিতরে, মানে এখানে আসলে আমার ওই ডিরেক্টরিটা দিতে হবে, তাই তো? সো htdocs এর ভিতরে আমাদের কি আমি রাখছিলাম ফোল্ডারটার নাম হচ্ছে ইন্ট্রো। তো আমাকে লিখতে হবে হচ্ছে লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট মানে হচ্ছে আমার ওই ফোল্ডার htdocs, ওই ফোল্ডারটা। এর মধ্যে কি আছে? intro/index.php এইটা ছিল। আচ্ছা, ফাইলটা রান করছে, এই যে সুন্দরভাবে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আগের প্রজেক্টরে কোনোদিনও এখানে লিখলে হ্যালো ওয়ার্ল্ড দেখা পাইনি আমি, আজকে প্রথম দেখতেছি। লোকাল হোস্ট, তারপরে তুমি কি ফোল্ডারের নাম দিছো? সৌরভ। লেখো সৌরভ স্ল্যাশ, তারপরে তুমি যে ফাইলটার নাম দিছো সেটা। ইকো দিয়ে আমরা কি করি? কোনো কিছু প্রিন্ট করি, তাই তো? আচ্ছা, ইকো না দিয়ে আমি এখানে প্রিন্ট ইউজ করতে পারতাম। যদি আমি প্রিন্ট ইউজ করি সেক্ষেত্রে আমি আবার এটাকে রান করি, নো চেঞ্জ, তাই না? সে ইকো আর প্রিন্ট একই কাজ করে, তবে কিছু না। এখানে সবাই আসলে ইকো ইউজ করে, এখানে প্রিন্ট কেউ ইউজ করে না।
ইকোটা আসলে প্রিন্টের থেকে বেশি ফাস্ট। আর একটা ইয়ে হচ্ছে যে ইকো কোনো কিছু রিটার্ন করে না। যেমন আমরা ফাংশন যখন করছি সিতে, যাদের মনে আছে, ওখানে কি হতো, শেষে রিটার্ন 1 লেখে অনেকে, তাই না? তো ইকো আসলে কোনো কিছু রিটার্ন করে না, কিন্তু প্রিন্ট ইউজ করলে প্রিন্ট 1 রিটার্ন করে। সো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। এখন পিএইচপির সাথে এইচটিএমএল কিভাবে একসাথে লিখবা, তাই না? পিএইচপি এইচটিএমএল যখন দুইটা কোড করো তখন কিভাবে একসাথে লিখবা? এখানে আমার পিএইচপি লেখা আছে, ধরো এখানে আমি যা ছিল তাই লিখে রাখি। আচ্ছা যাই হোক, সামথিং কিছু লিখলাম। ভিডিও কি হইছে? ভিডিও বুঝতে পারতেছি না। পিএইচপির সাথে এইচটিএমএল কিভাবে লিখবে? মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা তোমার সব সময়ই লাগবে। তার এই পিএইচপির মধ্যে আমি ধরো এখানে এইচটিএমএল লিখতেছি, এইচটিএমএল, ঠিক আছে? এইচটিএমএল আমি কোনো কিছু দিলাম না, বডিতে আমি লিখলাম হচ্ছে ওকে। আমি এখন ফাইলটা রান করি। সো দিস ইজ এইচটিএমএলটা আসছে, তাই না? এখন তুমি যদি এখানে আমি কি করছি, পিএইচপি এখানে শুরু করছি, এখানে শেষ করছি, আবার এখানে এইচটিএমএলটা করছি, আমি চাইলে এখানে পিএইচপি আবার লিখতে পারি, ঠিক আছে? এখানে যদি আমি আবার পিএইচপি দেখি, অ্যাগেইন পিএইচপি, ফাইলটা রান করি, হ্যাঁ অ্যাগেইন পিএইচপি আবার আসছে। সো তুমি যে কোনো জায়গায় পিএইচপির যে কোনো জায়গায় এইচটিএমএল লিখতে পারো, এইচটিএমএল যে কোনো জায়গায় পিএইচপি লিখতে পারো, বাট রিমেম্বার দ্যাট যে তুমি এটা আসলে ক্লোজ করছো কিনা। এখন দেখো আমি যদি প্রথমটা এখানে ক্লোজ না করি তাহলে এবার কি হয় এরর, কারণ হচ্ছে আমি এখানে ক্লোজ করি নাই। সো তোমাকে অবশ্যই ক্লোজ করতে হবে। একটা কোশ্চেন, হ্যাঁ বলো। আমরা এখানে পিএইচপি ভিতরে যদি এইচটিএমএল করি আর এখানে পিএইচপি ছাড়া এইচটিএমএল করি, এটা কোনটা সুবিধা আর অসুবিধা? আমরা কেন এইখানে ভিতরে করব, পিএইচপি ভিতরে করব? কেন এখানে যদি তোমার দরকার পড়ে এখানে অ্যাডভান্সটা কি, অ্যাডভান্টেজটা কি এখানে করা? এখানে করার কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নেই, যখন তোমার দরকার পড়বে তখন তুমি করবে। আর তুমি চাইলে পিএইচপি ফাইলটাকে, এই পিএইচপিটাকে অন্য ফাইলে লিখেও কাজ করতে পারো, বা এইচটিএমএলটাকে তুমি অন্য ফাইলে লিখে ওখানে রাখতে পারো। আর এখানে একটা ইয়ে আছে, ইনক্লুড দিয়ে লিখতে হয়, INCLUD। না, আমার কোশ্চেন হলো কোন, আমি এইচটিএমএল ঠিকই করতেছি কিন্তু এরকম জ্যাম ট্যাম দিয়ে কেন করতেছি? জ্যাম দিয়ে কেন করতেছি? যে আমরা এই যে পিএইচপি ফাইলের ভিতরে এইচটিএমএলটা তো করতে আমরা এটা বাইরে করতে পারতাম, তো পিএইচপি ভিতরে কেন করতেছি? আচ্ছা, তোমার তো এরকম দরকার হইতেই পারে, তুমি একটা এইচটিএমএল ডিজাইন করতেছো, ডিজাইনের মধ্যে কোন একটা জায়গায় তোমার একটা ভেরিয়েবল ইউজ করা আছে, বা এটা তোমার অলটাইম চেঞ্জেবল, ঠিক আছে, যেটা তোমার ডেটাবেস থেকে নিতে হবে। তো সেক্ষেত্রে কি করবো, তোমার পিএইচপি লাগবে, এটাই। না, প্রবলেম হবে না। গুড কোশ্চেন। যে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন দুইটাই সেম কাজ করে। এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে যা কাজ হবে, ডাবল কোটেশন দিয়েও তাই কাজ হবে। সো তবে ইকোতে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের একটা পার্থক্য আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এটা না বোঝার কিছুই নেই। এবার আসি পিএইচপিতে ভেরিয়েবল নিয়ে কথায় আসি। পিএইচপিতে ভেরিয়েবল লিখতে হয় কি দিয়ে? $সাইন দিয়ে। এখানে হচ্ছে নাম্বার, এখানে হচ্ছে 1। আর একটা ব্যাপার হচ্ছে যে পিএইচপির ভেরিয়েবলে যে সিতে যেমন ছিল যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য আলাদা এটা সেটা লিখতে হয়, এরকম কোনো সমস্যা এখানে নাই। সেখানে $সাইন দিয়ে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবা এবং যে কোনো ভ্যালু সেই ভেরিয়েবলের মধ্যে তুমি রাখতে পারো। নাম্বার 2, হ্যাঁ 1। এখন আমি একো করি নাম্বার, আর একো করতেছি নাম্বার 2। সো দেখো এখানে আমি কিন্তু কোনো এক্সট্রা ভাবে আলাদা কোনো এটার জন্য ইয়ে করিনি, যে কি বলে যে %c বা এটা সেটা এই কথা আমি লিখি নেই, তাই না? তারপরেও সে ঠিকই কিন্তু এই দুইটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো পিএইচপিতে আসলে এরকম স্ট্রিং এর জন্য বা ক্যারেক্টারের জন্য আলাদা ভাবে কোনোভাবে কিছু ভেরিয়েবল ক্ষেত্রে ডিক্লেয়ার করার দরকার নেই। তুমি ডিরেক্টলি যাই $সাইন দিয়ে যাই লিখবে সেটাই ভেরিয়েবল, ওর মধ্যে তুমি যে কোনো কিছু অ্যাসাইন করতে পারো।
এখানে আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে আমরা ওখানে যে নাম্বার 2 তে দিয়ে দিলাম ওই যে 1 এ ই করলাম নাম্বার কোশ্চেন রাখতে দিলাম রাখতে দেওয়া লাগবে নাম্বার কোশ্চেনটা রাখতে দিই হ্যাঁ আমরা ওই যে শুধু নাম্বারে যখন ই দিছি সংখ্যা দিছি তখন ডাবল হ্যাঁ এটা তো আমি তো ইন্টিজার লিখছি আর এটা লিখছি আমি স্ট্রিং এর ক্ষেত্রে তোমাকে ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে ঠিক আছে হ্যাঁ এখন এই ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন আমার দিলে কি হবে আমি দেখি সিঙ্গেল কোটেশন দিলে কি হয় ইকোতে যেহেতু আমরা ডাবল সিঙ্গেল দুইটা দিয়ে লিখতে পারি সো সিঙ্গেল কোটেশন দিলে কি হবে সেটা একটু চেক করা যায় সিঙ্গেল কোটেশন দিলাম এবার দেখি কি হয় দেখা যাচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে যা লেখা হয়েছে তাই সে প্রিন্ট করে দিছে তাই না তো ইকোতে আসলে এই সিঙ্গেল ডাবলের ডিফারেন্সটা এটাই তুমি যখন কোনো ভেরিয়েবল লিখবা ইকোর মধ্যে তখন অবশ্যই তোমাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে সিঙ্গেল কোটেশন ভেরিয়েবল রিড করতে পারে না ও জাস্ট এর ভিতরে যা আছে তাই দিয়ে দেবে বাট ডাবল কোটেশন দিলে ও ভেরিয়েবল রিড করতে পারে ডাবল কোটেশন দিয়ে আমি লিখছিলাম যেটা সেটা আমি আবার নিয়ে আসি এখানে লিখি আমি হচ্ছে ভ্যালু অফ ভেরিয়েবলস আচ্ছা ভ্যালু অফ ভেরিয়েবলস এত এত তো দেখি এক্ষেত্রে সে কি করতেছে আচ্ছা ভ্যালু অফ ভেরিয়েবলস এত এবং এত তাই না তো এক্ষেত্রে দেখো এখান থেকে যে এই স্ট্রিংটা প্রিন্ট করছে এবং যেখানে ভেরিয়েবল পাইছে সেখানে সে ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করছে একটা জিনিস শিখতে হবে এখন কনক্যাটিনেশন মানে হচ্ছে দুইটা ইয়েকে জোড়া দেওয়া যেমন এখানে আমি ইকো দিয়ে একটা ইয়ে লিখছি ধরো আমি এখানে ভ্যালু অফ ভেরিয়েবলস ডলার সিম্বল মনে হয় পার্সেন্টেজে কাজ করে মানে পার্সেন্টেজ জি দিলে যেটা আমরা হ্যাঁ না পার্সেন্টেজ দিলে এখানে তো ওরকম কিছুই দিতে হবে না তোমাকে না মানে সিতে যেরকম আমরা পার্সেন্টেজ জি দিলে যেরকম প্রিন্ট করে এখানে ডলার সাইনটা দিলে মনে ওটার মধ্যে কাজ করে না এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য তোমাকে এটা লিখতে হয় তোমার সিতে কি লিখছো যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য হচ্ছে ইন্ট তারপরে ডাবল এরকম লিখছো না সো এখানে তুমি কি লিখছো এরকম কোনো কিছুই তোমাকে করতে হচ্ছে না জাস্ট ডলার সাইন দিয়ে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবে এবং ওইটাই তুমি ডিরেক্ট ওটা নিয়ে কাজ করতে পারবে সরি নাম্বার 1 এখন দেখো আমি যদি এখানে একটা কনক্যাটিনেট করি তো আসলে এইভাবে না করি আমি এই হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে হচ্ছে স্ট্রিং 1 যেখানে লিখি আই এম এ আর আরেকটা দিয়ে হচ্ছে আমি স্ট্রিং 2 যেখানে দিয়ে হচ্ছে কোডার এখন আমি চাচ্ছি এই দুইটাকে আমি কনক্যাটিনেট করে একসাথে লিখবো তো এক্ষেত্রে আমি কি করতে পারি এখানে লিখলাম হচ্ছে আমি স্ট্রিং 1 সেই স্ট্রিং 1 স্ট্রিং 2 পাশাপাশি লিখলেই হয়ে যায় আচ্ছা আমি যদি পাশাপাশি লিখতে না চাই সেক্ষেত্রে এখানে আমি কনক্যাটিনেট করতেছি এটা দিয়ে এই ডট দিয়ে কনক্যাটিনেট করে ডট দেওয়া মানে হচ্ছে এটার সাথে জোড়া দাও কি জোড়া দিবে এই জোড়া দিবে হচ্ছে str2 হ্যাঁ আই এম এ কোডার আসছে ঠিক আছে তুমি এইভাবে এই জোড়া দিতে যে এখানে তুমি ইয়ে লিখতে পারো কি বলে HTML ও লিখতে পারো যেমন আমি এখানে দিয়ে HTML না আমি এখানে কিছু আচ্ছা HTML একটা ইয়ে করি ব্রেক দিচ্ছি ব্রেক দিলে কি হবে আর নিচে আসবে ব্রেক দিয়ে আমি আবার এটার সাথে কনক্যাটিনেট করতেছি কি আবার এটার সাথে ডট দিয়ে আবার জোড়া দিচ্ছি তাই না শুধু ব্রেক এখানে লিখে দিলে হবে না আবার এটার সাথে আবার এটাকে কনক্যাটিনেট করে দিতে হবে হ্যাঁ এবার কিন্তু নিচে আসছে সো এইভাবে তুমি HTML ও কনক্যাটিনেট করে লিখতে পারো আর কি HTML কিছু ট্যাগ ইউজ করতে পারবে হ্যাঁ কিছু ট্যাগ ইউজ করতে পারবে হ্যাঁ HTML ট্যাগগুলো তুমি এখানে ইউজ করতে পারবে এবার আসে PHP তে তোমার অপারেটর PHP তে অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে অপারেটরগুলো আছে PHP তে আগে অপারেটর কয় ধরনের হয় আসলে অপারেটরগুলো কি এই যে প্লাস মাইনাস এই সেই এগুলো হচ্ছে তোমার অপারেটর হচ্ছে 4 ধরনের হয় এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর যেমন হচ্ছে প্লাস তারপরে মাইনাস কি হয় তারপরে ভাগ গুণ অ্যারিথমেটিক অপারেটর তো আমরা এগুলো ইউজ করা কি দেখানোর দরকার আছে কোনো দরকার নেই যোগ বিয়োগ তো কোনো মিনিংলেস অ্যারিথমেটিক অপারেটর আর কি আছে লজিক্যাল অপারেটর আছে লজিক্যাল অপারেটর কি কি and or sorry
এই কোনটা কি কাজ করে? কোনটা কি কাজ করে? আজটা মানে যুক্ত করে শর্ত দুটাই শর্ত। আচ্ছা, অপারেটরগুলো আগে দেখে শেষ করি। অ্যারিথমেটিক অপারেটর, তারপরে লজিক্যাল অপারেটর, তারপরে আছে কন্ডিশনাল কিছু অপারেটর আছে। কন্ডিশনালে কি করে? ইকুয়াল ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এরকম আছে না? আচ্ছা, আর এক ধরনের কি অপারেটর আছে? হ্যাঁ, নট। আর একটা অপারেটর কি আছে? অ্যারিথমেটিক, লজিক্যাল, ভুলে গেলাম। আচ্ছা, এখন আমরা অপারেটরগুলো ইউজ মানে কন্ডিশন ইউজ করা শুরু করলে অপারেটরগুলো ইউজ চলে আসবে। ওগুলো কি যেগুলো বুলিয়ান অপারেটর? বুলিয়ান, ও আচ্ছা, বুলিয়ানের সাথে তো ট্রু ফলস ইউজ করে না, সেটা না, এটা বাদেও একটা ইয়ে আছে, এনিওয়ে মনে করতেছে না। আচ্ছা, এখন আমরা কন্ডিশন দেখি। ইফ এলস মানে পিএইচপি তো সেম লাইক সি, সো এগুলোতে বেশি টাইম ওয়েস্ট না করি, আমরা বেসিক জিনিসটা দ্রুত করে ফেলি। আচ্ছা, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নাম্বার 1। ইফ এখানকার ইফ আর ওই সিতে যা শিখছো সেম, নাম্বার 1 greater than number 2, echo number 1 echo is greater than number 1 মানে ভেরিয়েবলটাই প্রিন্ট করে দেবো। রেপ্টোইডু এর সাহায্যে এটা না, লোকালহোস্ট নাথিং দেখাইছে, কারণ হচ্ছে এটা চেঞ্জ করে দেই, এটা আমি পাস করে দেই। হ্যাঁ, এখন দেখাচ্ছে 10 is greater than 7। এলসিফ লিখলে কি হয়? তো তোমার কাছে যদি একটা কন্ডিশন না একাধিক কন্ডিশন থাকে, ধরো এখানে আমি একটা দিছি, আবার এলসিফ এখানে আর একটা কন্ডিশন ধরে দিচ্ছি, নাম্বার 1 যদি ইকুয়াল ইকুয়াল। খুব সরব, কোনো সমস্যা, কোনো সাজেশন, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, কোনো প্রবলেম থাকলে। both are same, আর একটা এলস দিয়ে আমি দিচ্ছি যে 10 is greater than 7 ই দেখাচ্ছে, মানে হচ্ছে প্রথমটাই ইয়ে হচ্ছে, আমি সেম করে দিই। এবার দেখাচ্ছে হচ্ছে both are same কন্ডিশন। আচ্ছা, সুইচ কেস মনে আছে? হালকা হালকা মনে আছে। সুইচ কি করে? এই ইফ এলসের আরেক ভাই হচ্ছে সুইচ। সো সুইচের ক্ষেত্রে লিখতে পারো, এই যে এটা হচ্ছে সুইচের স্ট্রাকচার। সুইচ এখানে দিবা তুমি ভেরিয়েবল, সুইচ। হ্যাঁ, প্রেজেন্টেশন দিছিলা। সুইচ দিলা হচ্ছে তোমার নাম্বার 1। এটা যদি ভ্যালুটা কি হয়, ভ্যালুটা যদি হচ্ছে 10 হয়, তাহলে তুমি এখানে বলবা যে এখানে আমি ইয়ে করতেছি 10, অথবা এখানে ইয়ে করতেছি I don't know 10 দেখাচ্ছে, যেহেতু এটা 10 আর
নাম্বার 1টা চেক দিছি না, এখানে হচ্ছে 1, তাহলে বলো আই ডোন্ট নো, জানি না। আচ্ছা এইগুলো তোমার আছে সুইচ, তারপরে এবার আসে লুপ। সি এর সাথে রিলেটেড। পিএইচপি আসলে তো মানে সি এর বেসিক থেকে সি এর সাথে মিল আছে, পিএইচপি, সি শার্প, তারপরে জাভা, এগুলো সব সি থেকেই এগুলোকে মানে ইয়ে করা হয়েছে। ডেভেলপ করেছে। হ্যাঁ। আগে না কিছু। মানে এগুলো বুঝতেছো তো? এটা বুঝলে লেখার নিয়ম জানি। হয় যে বুঝো নেই, না বুঝলে বল, আমি তো ধরে নিচ্ছিলাম বুঝতেছো সুন্দর, তাই আমি কিন্তু খুব আমি ফাস্ট সি যাচ্ছি। অ্যাকচুয়ালি পারি না, এর জন্য বুঝতেছি না। বলতে হবে তো সেটা এতক্ষণ। হ্যাঁ যোগটা বুঝছি আমি, এর আগেরটা বুঝছি, এটা না, আচ্ছা এইটা বাদ দিয়ে আগেগুলো বুঝছো তো? আচ্ছা, সুইচের কাহিনী হচ্ছে যে সুইচ মানে এখানে একটা ভেরিয়েবল দিলা, এটাকে জাস্ট চেক করতেছে, লিখতে হবে এইভাবে, স্ট্রাকচারটা এইভাবে লিখতে হয়। কেস 10 মানে কেস এখানে তুমি যত লিখবা, ধরো বলতেছে যে এই নাম্বার 1টা যদি 10 হয় তাহলে তুমি ইকো করো এইটা, তারপর লিখছে হচ্ছে ব্রেক, মানে এই কন্ডিশনটা ট্রু হলে আর পরেরগুলো চেক করবে না। তারপরে তুমি চাইলে এখানে আরো কন্ডিশন দিতে পারো, যেমন হচ্ছে এখানে লিখলে হচ্ছে কেস যদি 33 হয়, অবশ্যই এখানে কিন্তু কোলন দিতে হবে। কেস যদি 33 হয় তাহলে আমি দেখাতে যাচ্ছি হচ্ছে ইকো কি দিব, আচ্ছা ইকো 33 দিলাম, আর তারপরে দিচ্ছে হচ্ছে ব্রেক। প্রতিবার তোমাকে ব্রেক দিতে হবে, ব্রেক না দিলে কি হবে, ব্রেক না দিলে সে সবগুলাকেই দেখাবে, সবগুলো ঠিক আছে? তো এবার দেখি কি হয়, এবার আগেরটাই দেখাবে, কারণ হচ্ছে এখানে আমি চেঞ্জ করি, নাম্বার 1টাকে আমি 33 বানাই, 33 বানাই দিই, সেক্ষেত্রে কি হবে 33 দেখাচ্ছে। যদি কোনোটাতে আমি ব্রেক না দিই, কন্টিনিউ দিলে আর কিছু না দিলে কে কি কাজ করবে? কন্টিনিউ দিলে আর সুইচ দিলে তো ব্রেক হবেই। হ্যাঁ ওইটাই বলতেছিলাম যে ব্রেক দিতে হবে। ব্রেক না দিলে যেটা হবে যে যেখানে সে কন্ডিশনটা ট্রু পাবে, যেমন হচ্ছে এখানে ট্রু পাইছে, এর নিচে যদি ব্রেক না দেয় তাহলে ওর নিচে যতগুলো আছে সবগুলোকেই সে শো করবে, যেমন এখানে 33 এবং আই ডোন্ট নো দুইটাই শো করতেছে। বুঝতে পারছো? জাভা এটা ইস্যু এই সুইচ কেস সবগুলোতেই সেম, জাভা, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট যেখানে যাও না কেন সুইচ কেস সবগুলোতেই সেম। লুপটাকে ব্রেক করব। এবার এসে হচ্ছে লুপ। লুপ কয়টা আছে? হোয়াইল দুইটা, ডু হোয়াইল, ডু হোয়াইল, ফর, আর এখানে আরেকটা লুপ আছে সেটা হচ্ছে ফর ইচ। হ্যাঁ এটা পিএইচপি তে নতুন আর কি, ঠিক আছে? তো হোয়াইলে কি হয়, ধরো আমি এখানে বলতেছি যে হোয়াইল নাম্বার 1 less than 40 echo ডাবল কোটেশন দিতে হবে নাম্বার 1, ততক্ষণ পর্যন্ত echo করবে, এবং এর সাথে আমি কনক্যাটিনেট করে দিচ্ছি ব্রেক, যাতে নিচে নিচে দেখায়। আর তারপর নাম্বার 1টাকে আমি প্লাস প্লাস, ওকে। আউটপুট কি আসবে 33 থেকে 39, কারণ যেহেতু লেস দেন 40 দিছি। আচ্ছা ডু হইলে কি হয়, ডু আগে মানে আগে কন্ডিশন দেওয়ার আর মানে হ্যাঁ ডু হইলে আছে ডু অমুক, এই কাজটা করো, ঠিক আছে? তারপর কন্ডিশনটা দিলে তারপরে, আচ্ছা ডু এ তুমি দিলে হচ্ছে ইকো নাম্বার 1, ঠিক আছে? আচ্ছা হোয়াইল, হোয়াইল নাম্বার 1 লেস দেন ইকুয়ালস দিলাম হচ্ছে আগেরটাই দিই, আচ্ছা 36 দিলাম। এটা তো ইনফিনিট লুপ হয়ে গেছে। লেস দেন ইকুয়াল দিছি না,
নাম্বার 1 প্রিন্ট করতেছে ইনক্রিমেন্ট করা হোয়াইল, হ্যাঁ এখানে আমি এটাকে ইনক্রিমেন্ট করিনি। নাম্বার 1 চলতেই আছে। আর দুই চলে গেছে। আচ্ছা এখানে ব্রেক না দেওয়ার কারণে সবগুলো একখানে আসছে, সো এখানে আমি কনকাটিনেট করে একটা ব্রেক দিয়ে দিই। ওকে আচ্ছা এই ফর, আচ্ছা ফর ফর লিউস কাহিনী সেম। এখানে ভেরিয়েবল নাম দিচ্ছে, আছে ভেরিয়েবল আমি এখানে দিলাম হচ্ছে নাম্বার 1 0 থেকে নাম্বার 1 কি লেস দেন ইকুয়ালস টু হচ্ছে 4, নাম্বার 1 প্লাস প্লাস। এখানে আমি ইকো করতেছি যে কোড, তাহলে কি হবে কোড ওয়ার্ডটা কয়েকবার আসছে, বাট এখানে ব্রেক ইউজ করে নিই আমি। ফর ইচ লুপ শেখার আগে তার আগে শিখতে হবে অ্যারে। অ্যারে আসলে কিভাবে কাজ করে। অ্যারে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে নর্মাল অ্যারে আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আচ্ছা আগে আমরা নর্মাল অ্যারেই শিখি। সো এখানে এইভাবে লিখতে হবে অ্যারে নেম আমি দিচ্ছি হচ্ছে ফুড, আর এর ভিতরে ওকে সবগুলো লিখে দিতে হবে। আমি দিলাম হচ্ছে কি দিয়ে কিছু খাবারের নাম বলো, রাইস, তারপরে চিকেন, স্যুপ, ওকে এটা দিলাম। এখন একটা অ্যারেকে আমি কিভাবে প্রিন্ট করবো, আমি ফর ইচ লুপ দিয়ে অ্যারেকে প্রিন্ট করতে পারি, অথবা প্রিন্ট আর নামের একটা ইয়ে আছে, প্রিন্ট আর দিয়ে আমি এর ভিতরে যা দেবো এর পুরোটা প্রিন্ট করে দিবে, সেটা দেখি আমরা কিভাবে প্রিন্ট করে। ইকো আর দেই, হ্যাঁ এটা প্রিন্টটা দিয়ে দিই, ইকো আর দেই, কি দিবে, ইকো ইকো দিবা। হ্যাঁ ইকো দিলে আসলে এইভাবে সে, ওকে লেটস ট্রাই। ইকো আর দেবো, ইকো আর নামে কিছু আছে বলে আমার জানা নেই। প্রিন্ট না ওইটা প্রিন্টারের কাজে হচ্ছে ওইটা, প্রিন্টার দিয়ে তুমি কোনো অ্যারে কিভাবে লিখলে সে কি দিছে 0-তে আছে হচ্ছে রাইস, 1-এ চিকেন, 2-তে আছে সব 0 থেকে শুরু হয়, এটা তো জানো যে এর ফার্স্ট ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়। এখন আমি যদি এখানে এইভাবে পুরোটাকে প্রিন্ট না করে আমি একটা প্রিন্ট করতে যাচ্ছি ইকো, প্রথমটা কি হচ্ছে তোমার সরি প্রথমটা ইন্ডেক্স কত, 0, রাইট ওয়েতে লিখলাম না, ফুড 0 দেখাচ্ছে। ডলার সাইন, ঠিক আছে। তো তুমি এখানে কিভাবে অ্যাক্সেস করতে পারো অ্যারে এলিমেন্টগুলোকে, এইভাবে, যেহেতু এটা একটা ভেরিয়েবল তাই না, এই অ্যারের পুরো অ্যারেটা কোথায় আছে, এই ভেরিয়েবলটার মধ্যে আছে, কিন্তু 0-তে আছে কোনটা রাইস, 1-এ আছে চিকেন, সো এইভাবে এক এক করে দেখাবে। এখন তুমি অ্যারেটা ফর ইচ লুপ দিয়েও প্রিন্ট করতে পারো। ফর ইচ কিভাবে কাজ করে এটা আবার ওকে আমাকে দেখাচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য, সো চিন্তার কোনো কারণ নাই। ফর ইচে তুমি এই এখানে তুমি বলতেছো যে ফুড অ্যাজ ফুড আইটেম, আর এখানে আমি প্রিন্ট করতে চাচ্ছি ইকো ফুড আইটেম, ওকে।
সো রাইস চিকেন স্যুপ সে তিনটা প্রিন্ট করছে। এখানে আসলে হইলোটা কি, ফর ইচ ওয়ার্ডটা শুনে তো বুঝতে পারতেছে যে প্রত্যেকটা একটা একটা করে নিয়ে এসে কাজ করে। ও করতেছে কি, আমি যে অ্যারেটা আছে আমি অ্যারেটা ওকে দিলাম, বললাম যে ফুড অ্যাজ ফুড আইটেম, এই ফুডের প্রত্যেকটা আইটেমকে এক এক করে তুমি ফুড আইটেমে রাখো আর একেও ফুড আইটেম, তো আইটেমগুলো প্রিন্ট করো। সো ও প্রথমবার যখন রান করছে তখন ফুড আইটেম ইকুয়ালস টু ছিল রাইস, তখন সে ফুড আইটেম প্রিন্ট করছে। এখানে কোনো ইনক্রিমেন্ট কোনো কিছু করার দরকার নেই, ও নিজে নিজেই একটা একটা করে ইয়ে করে। পরে যখন সে আবার আসছে তখন ফুডের সে চিকেনটাকে নিচ্ছে ফুড আইটেমে, এটা সেটা প্রিন্ট করছে। এবং হ্যাঁ, তৃতীয়বার যখন আসছে তখন সে স্যুপটাকে নিচ্ছে ফুড আইটেমে, নিয়ে এটাকে প্রিন্ট করছে। বুঝতে পারছো? প্রিন্ট আর দিয়ে করা যায় কি? প্রিন্ট আউট দিলে যেটা হয় যে প্রিন্ট আউট দিয়ে তো তোমার এইভাবে আসবে না, প্রিন্ট আউট দিয়ে পুরাটাকেই তোমার প্রিন্ট আউট দিয়ে ব্রেক দিয়ে দিবো। না, এখানে তো তোমার এই জিনিসগুলোও আসবে, ইন্ডেক্সটাও দেখাবে যে ইন্ডেক্স এটা 1 এ আছে কোনটা, 2 এ আছে কোনটা, মানে এটাকে এইভাবে দেখাবে। সো প্রিন্টার দিয়ে এখানে তোমার কাজ হবে না। এবার সে হচ্ছে ফাংশন। কি একদিনে কি বেশি হয়ে যাচ্ছে নাকি? জি, এবার প্র্যাকটিস করছি। বুঝতেছি না। ভিডিও বলে তো একটু আগে দেখেন ভিডিও হ্যাঁ, HTML বা CSS ওগুলো একটু দেখা যায়। মানে যেগুলো কাজ দিছিলেন বাড়িতে ওগুলো একটু মনে হয় রিভিউ করতে। আচ্ছা, কাজ তো করেই নি, রিভিউ কি দিব? ফার্স্টের দিকে যত ওগুলো তো নিজে করছো, ওগুলো তো পারোই, ওগুলো রিভিউ দেওয়ার তো কিছু নেই। যেগুলো পারো না তা তো পড়াইতে হবে। তোমার কি সমস্যা হচ্ছে বুঝতেছে না? আর কি বুঝতেছে না? বাকি সবাই বুঝতেছো? আচ্ছা, তাহলে তুমি একটু কারো হেল্প নিবা, বা বাসায় যে আবার এই জিনিসগুলো গুগল করে আবার করবা। PHP দিয়ে মেইনলি মানে এটা ওয়েব পেজের সাথে PHP এর এটা কি সম্পর্কটা কি? একটা HTML এ কি থাকে, শুধুমাত্র তার ডিজাইনটা থাকে। কিন্তু তুমি যদি কোনো ডেটা স্টোর করতে চাও, যে ধরো তুমি এখানে আমাদের প্রত্যেকের বার্থডে গুলো তুমি ডেটাবেজে স্টোর করে রাখলা, রেখে তুমি চাচ্ছিলে একটা অ্যাপ্লিকেশন বানাইতে যে তোমাকে যে কোনো কাজ, ধরো আমার বার্থডে কালকে, তোমাকে আজকে নোটিফিকেশন দিবে যে আগামীকালকে অমুকের বার্থডে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আমার সবার বার্থডে গুলো ডেটাবেজে স্টোর করে রাখতে হবে এবং সেখান থেকে ডেটাগুলো নিয়ে এসে তোমাকে দেখাইতে হবে। এবং যখনই ধরো আমার বার্থডে কালকে, তার মানে কালকে আবার আমার বয়সটা 1 বছর বাড়ায় দিতে হবে, তাই না? ফেসবুক যেটা করে, ফেসবুক কিভাবে করে, এইভাবেই করে সবাই। তুমি যখন সাইন আপ করো তখন তাদের ডেটাবেজে তোমার বার্থডেটা সেভ করে রাখে। ওই 1 বছর যখনই মানে তোমার যেদিন বার্থডে সেদিন তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে নোটিফাই করে যে আজকে অমুকের বার্থডে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার বয়সটা ওদিন 1 বছর বাড়ায় দিয়ে তাকে দেখায় যে তোমার আজকে বার্থডে, তোমার বয়স আজকে হচ্ছে এত বছর। তো তুমি এটা করবা কিভাবে? PHP দিয়ে। এটা তো PHP দিয়ে করতে হবে। এটাই আর PHP ডাটাবেসটা কোথায়? MySQL ডাটাবেস পার্সন। হ্যাঁ, কথা আছে ওখানে। হ্যাঁ, হ্যাঁ, এটা টেম্পোরারি বলতে কি, ডেটাবেসটা তুমি এখন এইখানে রান করতেছো, যখন তুমি মানে কাজ করতে যাবে তখন এই ডেটাবেসটা তুমি সার্ভারে রাখবা, তোমার সার্ভার থেকে রান হবে। আর এখন তো আমাদের সার্ভারটা হচ্ছে পিসিটাই, যে আমরা সার্ভার হিসেবে কাজ করাচ্ছি। এখনো তো এখানে যে কাজগুলো হচ্ছে সেগুলো তো কোনো ওপেন ডাটাবেসে নেই বা লিঙ্ক না, এগুলো এখন আমি যেগুলো শেখাচ্ছি সেগুলো তো পিএইচপি বেসিক। তো এই পর্যন্ত বোঝা গেছে ফর ইচ লুপ পড়ার মধ্যে নতুন কিছু শুধু একটাই পড়াইছে, ফর ইচ লুপ, আর তো কিছু তেমন পড়াইনি। আচ্ছা, এবার আসলে ফাংশন কি? ধরো তোমাদের বাড়িতে 3টা কাজের লোক আছে। হ্যাঁ, তুমি একজন সকালবেলা বাগানে পানি দেয়, দুপুরবেলা একজন ধরো সে কি করে, দুপুরবেলা সে ধরো তোমার গাড়িটা পরিষ্কার করে দেয়, আর রাতের বেলা ধরো একজন তোমার চা বানায় দেয়, ধরো। ঠিক আছে, এইটাই ধরলাম। তো বা তোমার যদি অন্য কোনো কাজ করানো কারো দ্বারা প্রয়োজন পড়ে, তুমি কাউকে ডাক দাও। ধরো প্রথম জনের নাম হচ্ছে মিস্টার আনোয়ার, তাকে তুমি ডাক দিলে, যে ডেকে বললে যে এখন এক কাজ করো, আজকে আমার স্যুপ খাইতে মন চাইছে, বাড়ি থেকে স্যুপ নিয়ে আসে, সে তোমার জন্য নিয়ে আসতো। আর একজন তোমার মন চাইলো যে না একটু বাইরে যাওয়া দরকার, একজনকে ডাক দিলে, বললো গাড়িটা বের করো, এখন বাইরে যাবো, তোমার জন্য সেই কাজটা করে দিচ্ছে। এই যে তোমার বিভিন্ন এই 3টা লোক আছে, এই 3টা লোক হচ্ছে তোমার ফাংশন। তোমার যখন যাকে দরকার হচ্ছে তুমি ডাক দিয়ে কাজটা করে নিচ্ছ।
আর ফাংশন হচ্ছে ফাংশনে একটা ফাংশন একটা কাজই করে, ও অন্য কোনো কাজ করতে পারে না। ধরো যে চা বানাইতে পারে, সে শুধু চা বানাইতে পারে, আর কিছু পারে না। সো তাকে ডাক দিলে সে বুঝে নেবে যে আমাকে চা বানানোর জন্যই ডাকতেছে, ঠিক আছে? এবার মনে হয় খুব ভালো চা বানাইতে পারে, আমরা না হয় একদিন খাবো। তারপরে যে ধরো তোমার গাড়ির ড্রাইভার আছে, তাকে ডাক দিলে সে বুঝে নেবে যাকে তুমি ড্রাইভ করার জন্য ডাকতেছো। সো ফাংশনের ব্যাপারটা হচ্ছে এরকমই। পিএইচপিতে ফাংশন কিভাবে লেখে? পিএইচপিতে ফাংশন লেখা হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? প্রথমে লিখবে হচ্ছে ফাংশন, ফাংশনের নাম লিখলে হচ্ছে কাজের লোক, লিখো ইমন কাজ হলো make a cup of tea। আচ্ছা, এখন ফাংশনটাকে তুমি কার দ্বারা কোনো কাজ করাতে চাও, তাকে তো ডাকতে হবে, তাই না? সো কল করবা কিভাবে ফাংশনকে? ফাংশনকে কল করার জন্য তোমার ফাংশনের নামটা লিখতে হবে। কাজের লোক একটা বাবুর নাম দেন, বাবুর। বাবরের দ্বারা কাজ করাবো, ঠিক আছে? বাবর, তোমার যদি মন চাইছে। ওকে, এবার আমরা কি করি? এবার দেখি এটা রান করি। হ্যাঁ, দেখাচ্ছে কি মেঘে কাপ অফ টি। আচ্ছা, এখন আমি এখানে শুধু একটা না, আমি একাধিক ফাংশন তৈরি করি। কুদ্দুস দিলাম, কুদ্দুস কি করবে? আগেরটার নাম হয়ে যাবে কুদ্দুসের কল করতে হবে। হ্যাঁ। নিচে কুদ্দুস কাজ করবে। জুতা পালিশ করতে জুতা পালিশ করা, স্যার লিখে দিলাম হচ্ছে জুতা পালিশ করা। সো বাবরকে কল করার পর আমি এবার কুদ্দুসকে কল করলাম। সো পর আসছে, ঠিক আছে? বুঝতে পারছো ফাংশনটা কিভাবে কাজ করে? এখন তোমাকে যদি আমি বলি যে আচ্ছা আর একটু দেখাই, তারপর এটা কাজটা দিই। এখানে আমি দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে 1 এর ভ্যালু হচ্ছে 20, আর আরেকটা হচ্ছে 2 এর ভ্যালু দিলাম হচ্ছে আমি 3। ওকে, এখন যদি বলি যে হ্যাঁ, ফাংশনের আরেকটা ব্যাপার হচ্ছে যে ফাংশনের আর্গুমেন্ট, এই যে এখানে কিন্তু আর্গুমেন্ট দিতে হয়। ধরো তুমি যাকে চা বানাইতে বলতেছো, ধরো ইনস্ট্রুমেন্টগুলো সবসময় তোমার কাছে থাকে, কারণ সে চায়ের পাতার প্যাকেট চুরি করে বাড়ি নিয়ে যায়, ঠিক আছে? তুমি এখন কি করলা? তুমি যখন তাকে ডাকলা, সে আসলো, তাকে কি দিলে? চা পাতার প্যাকেট দিলা। দুধ চা খাইতে চাইলে তাকে 1 কাপ দুধ দিলা, যে যেহেতু 1 কাপ চাই বানাবে। তো এখন এগুলো কি তোমার? এগুলো হচ্ছে তোমার আর্গুমেন্ট। তুমি যতটা দিচ্ছ, প্রত্যেকটা একটা করে আর্গুমেন্ট। এখন ধরো তুমি যাকে চা বানাইতে দিচ্ছ, তাকে তুমি বলে দিবা যে কত কাপ চা। সো এখানে লিখলাম হচ্ছে আমি কাপ নাম্বারে দিলাম, ধরো, ঠিক আছে? কত কাপ চা, তাকে এটা তুমি বলে দিচ্ছ সাথে সাথে। আর মেক এত কাপ অফ টি, এখানে দিলে হচ্ছে কাপ নাম্বার, ঠিক আছে? এবং যখন তুমি এই ফাংশনটাকে কল করতেছো, বাবরকে কল করতেছো, তখন তুমি সাথে সাথে কি দিচ্ছ? একটা নাম্বার দিচ্ছ। ধরো তোমার 3 জন ফ্রেন্ড বাড়িতে আসছে, সো তুমি 3 কাপ চা সেক্ষেত্রে তাকে বানাইতে বলবা। সো বাবর 3 আমি দিলাম, দেখি কি হয়। মেক 3 কাপ অফ টি আসছে। কেন? কারণ হচ্ছে তুমি এখানে সাথে 3 পাঠিয়ে দিছো। সো 3 পাঠিয়ে দিলে এই 3 এসে কি এই যে কাপ নাম্বার ভেরিয়েবলে অ্যাসাইন হয়েছে। অ্যাসাইন হওয়ার পরে এটা এখানে প্রিন্ট করতেছে যে মেক 3 কাপ অফ টি। যার মাঝে বসাতে হবে ওইটা বাবুর ওখানে দেখে দিতে হবে। তুমি এখানে হ্যাঁ কোথায়? এটা কোনো কাজই করতেছে না আপাতত, তোকে আমি আসলে ইউজ ওটা করি নাই। আমরা এইখানে যে এখন ধরো আমি চাচ্ছিলাম এই দুইটা নাম্বারকে ফাংশনের মাধ্যমে যোগ করতে। সো সেক্ষেত্রে আমি এটার নাম চেঞ্জ করে এর নাম দিলাম হচ্ছে আমি অ্যাডিশন দিয়ে দিই, এবং এখানে আমি দুইটা নাম্বারকে আমি পাস করে দিব। সো নাম্বার দুইটা, আচ্ছা এখানে আমি দুইটা ভেরিয়েবল দেবো। ভেরিয়েবলের নাম হচ্ছে ভেরিয়েবল 1, আর একটা দিলাম হচ্ছে আমি ভেরিয়েবল 2। এখন যখন আমি অ্যাডিশনে এটা কল করব, অ্যাডিশন কল করতেছি, তখন আমি এখান থেকে দুইটা ভেরিয়েবল ধরো পাঠাবো, যেগুলো আমি পাঠাচ্ছি 1 এবং ভেরিয়েবল হচ্ছে 2। উপরে এডিটন দিছি, কোথায়? উপরে এডিটন দিছি, নিচে এডিশন আছে।
ওই উপরে ও আচ্ছা, তাই তো বলে, এটা আসে না কেন, এবার আসছে অ্যাডিশন। ওকে, সো ইটস নট ম্যান্ডেটরি দ্যাট এটা আর এই ভেরিয়েবলের নামগুলো আর এই ভেরিয়েবলের নামগুলো সেম হবে, ঠিক আছে। এখানে তুমি যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারো, যে এখান থেকে কি পাঠাচ্ছি অ্যাডিশন 1 2, তার মানে 1 এর ভ্যালু কত 20, 2 এর ভ্যালু কত 3, এই ভ্যালু দুইটা 1 এর ভ্যালুটা এসে অ্যাসাইন হবে ভেরিয়েবল 1 এ, আর 2 এর ভ্যালু এসে অ্যাসাইন হবে ভেরিয়েবল 2 এ। এটা আগেরটার ক্ষেত্রেও হ্যাঁ কাপেরটা বললাম না, ওটা একই। হ্যাঁ সেম। ওখানে আমি আলাদা আলাদা। হ্যাঁ, ওখানে আমি কি পাঠাচ্ছি, একটা সংখ্যা ডিরেক্টলি পাঠাচ্ছি, এখানে আমি কি পাঠাচ্ছি ভেরিয়েবল পাঠাচ্ছি। ওখানে আমি একটা আর্গুমেন্ট পাঠাচ্ছিলাম, এক্ষেত্রে আমি দুইটা আর্গুমেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে। সো ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2, এখন আমি এই ভেরিয়েবল ভ্যালু দুইটা আমার কাছে আছে, এখন আমি কি করলাম যে রেজাল্ট ইকুয়ালস টু হচ্ছে ভেরিয়েবল, এক্ষেত্রে এই নাম্বার 1 আর 2 দিলে কিন্তু হবে না, কারণ এখন তোমার কাছে কি আছে ভেরিয়েবল 1 আর ভেরিয়েবল 2 আছে, তাই না, তাই কি না? আচ্ছা, দেন আমি এটা ইকো করতেছি যে অ্যাডিশন রেজাল্ট হচ্ছে রেজাল্ট। ওকে, লেটস সি হোয়াট ইট ডাজ। ওকে, অ্যাডিশন রেজাল্ট হচ্ছে 23, বুঝতে পারছো? আচ্ছা, ব্রাইটনেস কি অটোমেটিক বেড়ে গেল নাকি? সাদা আসলে আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছো? সো ফাংশন এভাবে কাজ করে। এখন কল করতে তখন ওইটা সেট করতেছে হ্যাঁ প্যারামিটারের ভিতরে। এখন তোমরা এই কাজটা করো যে ধরো একটা ফাংশন কল করবা, মানে তোমাকে টোটাল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 10 প্লাস 15 এটা কি হবে 25, তাই তো, আর 25 ভাগ 5 এটা কত হবে 5। এই দুইটা কাজ তোমাকে দুইটা ফাংশনের মধ্যে করতে হবে, ঠিক আছে। ও তাহলে তোমাকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা না দেখলে পারবা না। এখন ধরো এই রেজাল্টটা নিয়ে, এই যে এখানে যে আমি হচ্ছে এই রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টটা নিয়ে আমি এইখানে প্রিন্ট করাবো না, আমি রেজাল্টটা প্রিন্ট করতে যাচ্ছি অন্য জায়গায়। সো আমি কি বলতেছি, একে রিটার্ন রেজাল্ট। মানে ধরো তুমি 2 কাপ চা বানানোর জন্য তুমি তাকে বললা, তো সে চা বানাইলো, এখন তুমি এক কাজ করতে পারো, চাটা রান্নাঘরে দিয়েও খাইতে পারো, অথবা তাকে বলতে পারো রান্নাঘরে খাবো না, তোমার বেডরুমে নিয়ে আসো, ঠিক আছে। তো এর আগে আমরা যে রেজাল্টটা শো করলাম সেটা হচ্ছে আমরা চাটা রান্নাঘরেই খাইলাম, বুঝতে পারছো? এখন আমরা চাচ্ছি কি না, চাটা আমি তাকে বলবো যে চাটা রিটার্ন করে আমার বেডরুমে নিয়ে আসো, আমি এখানে খাবো, ফ্রেন্ডদেরকে নিয়ে নিচ্ছে, রান্নাঘরে চা খেতে দেওয়া যাবে না। তো তাহলে কিভাবে করবো? চাটা সে এখান থেকে রিটার্ন করলে দেখি এই অবস্থায় রিটার্ন করে ভ্যালুটাকে পাওয়া যায় কি না। না, ভ্যালুটা পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ রিটার্ন করে যে নিয়ে আসছে, আমি এখান থেকে তাকে কল করছি, চাটা সে নিয়ে আসছে, ঠিক আছে। নিয়ে এসে মানে চাটা কোথাও তো রিসিভ করতে হবে, সে টেবিলে রাখতে হবে বা রাখবে তো কোথাও, সেখান থেকে নিয়ে তো চাটা খাবে। এখন তোমাকে রেজাল্টটা মানে এইটা রেজাল্ট যখন রিটার্ন করে তখন অ্যাডিশন 1 2 এই পুরাটার ভ্যালু হয়ে যায় 23, বুঝতে পারছো? যোগ করার পর রেজাল্ট কত হয়েছে 23, তখন 23 রিটার্ন করতেছে, তখন এই অ্যাডিশন 1 2 এই পুরা সিনট্যাক্সটার ভ্যালু কত হয়ে যায় 23। তাহলে আমি এখন এখানে আরেকটা ভেরিয়েবল নেই, যে আমি রিটার্ন ভ্যালু দিলাম, রিটার্ন ভ্যালু ইকুয়ালস টু এটা। তাহলে এই 23 কোথায় অ্যাসাইন হবে? রিটার্ন ভ্যালুতে অ্যাসাইন হবে। এখন আমি চাইলে এটা এখানে প্রিন্ট করতে পারি, রেজাল্ট রিটার্ন ভ্যালু, এটা হচ্ছে আমার রেজাল্ট। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, রেজাল্ট ইকুয়ালস টু 23 দেখাচ্ছে। এখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে একটা ফাংশন কল করবা যেখানে কি হবে 20 যোগ 25 এই দুইটা যোগ হয়ে 25 হবে, ঠিক আছে। আর একটা ফাংশন কল করবা যেখানে এই 25টাকে ভাগ করে 5 দ্বারা ভাগ করে সেটাকে 5 রিটার্ন করবে, ঠিক আছে। তোমার দেখাবে যে ফাইনাল রেজাল্ট হচ্ছে 5। এই প্রত্যেকটাকে ভেরিয়েবল হিসেবে নিতে হবে, কোনোটাকে ডিরেক্টলি পাঠানো যাবে না, বুঝতে পারছো? একটা ফাংশনে কি হবে, দুইটা যোগ হবে, যোগ হওয়ার পর আরেকটা ফাংশনে কি হবে, এই রেজাল্টটা তোমার রাখতে হবে
ঠিক আছে, এবং এই ভেরিয়েবলটাকে আরেকটা ফাংশনে পাঠাতে হবে। সেখানে সে কি হবে 5 দ্বারা ভাগ হয়ে এটা যে রেজাল্টটা পাবা সেটা তোমাকে রিটার্ন করে বাইরে প্রিন্ট করে দেখাইতে হবে। আমি কিন্তু সবকিছু এখানে করে দিছি। সো এটার হেডস নিয়ে এই কাজটা করো। এটা দেখে দেখি করো কিভাবে করছি। সো বুঝতে পারতেছো যে কিভাবে মানে ভ্যালু কোথাও পাঠানো হয় সেটাও শিখলা, কিভাবে রিটার্ন করতে হয় সেটাও শিখলা, রিটার্ন করে কিভাবে প্রিন্ট করতে হয় সেটা জানো। সো এই সবগুলো মিলে এটা এখন বানাও। তোমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে ফাংশনের মধ্যে এটাকে, আচ্ছা এখানে দেখো, এই দেখো সবাই, না দেখলে তুমি বুঝে দেখো, এই যে এইখানে যে এই যে রেজাল্ট, এই যে ভেরিয়েবলটা আছে, মানে স্কোপ নামের একটা কথা আছে, ফাংশনের স্কোপ। ফাংশনের স্কোপ বলতে বোঝা যায় এই ফাংশনের ক্ষমতা কত, কোনখান থেকে কোন পর্যন্ত। এর ক্ষমতা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত, এটার স্কোপ আর কি, ঠিক আছে। এই স্কোপ, ফাংশনের স্কোপের ভিতরে, মানে একটা ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো থাকবে, এই ভেরিয়েবলগুলো বাইরে থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে না। আমি ধরো এখানে রিটার্ন এটা করলাম না, রিটার্ন এটা না করে আমি যদি এই রেজাল্টটাকে অ্যাক্সেস করতে চাই, আমি রেজাল্টটা অ্যাক্সেস করতে পারবো না। কারণ হচ্ছে কি, এই রেজাল্টটা তো হচ্ছে এর ভিতরের, এর মধ্যেই সীমাবদ্ধ। বাট আমি যদি এই যে 1 বা 2 এগুলোকে কোনোটাতে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে চাই, আমি এটা অ্যাক্সেস করতে পারবো। কারণ কি, এগুলা গ্লোবালি ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে। এটা আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। বাট ফাংশনের ভিতরে ভেরিয়েবলগুলোকে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো না। এই জন্য কি করতে হবে, আমাকে রিটার্ন করে অন্য ভেরিয়েবলে নিয়ে সেটাকে অ্যাক্সেস করতে হবে। তো আমরা এবার প্রবলেমটা, এইটা একটা প্রবলেম হয়েছিল তোমাদের। আরেকটা হচ্ছে যে ভেরিয়েবল কল করা নিয়ে, এটা এখানে পাস দেই আর এখানে হচ্ছে একটু মিনিংফুল ইয়ারই নাম্বার 1 আর হচ্ছে নাম্বার 2। এবার আসি, আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করি। এই ফাংশন কি করবে, ডিভিশন করবে। এটাও আমি দিলাম হচ্ছে ভেরিয়েবল 1, ভেরিয়েবল 1 আর ভেরিয়েবল 2 এ আর্গুমেন্ট হিসেবে নিবে। ওকে, এই দুটো এক হলে কোনো অসুবিধা নেই? না, কোনো সমস্যা নেই। না আমি নালা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিলাম হচ্ছে ডিভিশন রেজাল্ট, আর এখানে আমি দেই হচ্ছে অ্যাডিশন রেজাল্ট আর কি। আচ্ছা, ডিভিশন রেজাল্টটা কি হবে, সেটা হচ্ছে ভেরিয়েবল 1 ভাগ ভেরিয়েবল 2। স্ট্রাকচার তো এইটাই হবে, তাই না? স্ট্রাকচার তো এইটাই। এখন আমি কি পাঠাবো, কোথায় কাকে রিটার্ন করবো, এই ফ্যাক্টর। প্রথমে আমাকে কি করতে হবে, 20 আর 5 মানে নাম্বার 1 নাম্বার 2 যোগ করতে হবে। তার মানে আমি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি হচ্ছে সাম, যোগফল, সাম ইকুয়ালস টু অ্যাডিশনটা ডিক্লেয়ার করি, মানে অ্যাডিশন ফাংশনটা কল করি। অ্যাডিশন কাকে কাকে পাঠাবো, এখানে নাম্বার 1 কে পাঠাবো আমি, তাই না, আর নাম্বার 2 কে পাঠাবো আমি। তাহলে কি হবে, নাম্বার 1 নাম্বার 2 এসে অ্যাসাইন হবে যথাক্রমে ভেরিয়েবল 1 এবং ভেরিয়েবল 2 তে। দুইটা যোগ হবে, যোগ হওয়ার পর রিটার্ন যদি না করি তাহলে তো কিছুই হবে না, তাই না। আমি রিটার্ন করলাম, রিটার্ন কাকে রিটার্ন করবো, এই অ্যাডিশন রেজাল্টটাকে রিটার্ন করবো। এই অ্যাডিশন রেজাল্টের ভ্যালুটা যা হবে, এই ভ্যালুটা আমার কোথায় এসে অ্যাসাইন হবে, এই ভ্যালুটা এসে অ্যাসাইন হবে সাম, এই ভ্যারিয়েবল, তাই না। আচ্ছা, এখন আমাকে কি, আমার কাছে সামের ভ্যালু হচ্ছে এখন 25, আমাকে এইটা পাঠাইতে হবে কোথায়, ডিভিশনে পাঠাইতে হবে, তাই তো। উইথ কাকে দ্বারা ভাগ করবো, এই যে নাম্বার 2 দ্বারা যেহেতু ভাগ করবে, এটাতে পাঠাইতে হবে। ওকে, তাহলে আমি এখন ডিভিশন নামের একটা নিলাম, ভেরিয়েবল নিলাম, যেখানে ডিভিশন ফাংশনটা আমি কল করলাম। পাঠাবো কাকে কাকে, একটা হচ্ছে সামকে পাঠাবো, যে যোগফলটা যত হয়েছে তাকে পাঠাবো, এবং নাম্বার 2 কে পাঠাবো, যোগফলের ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ করবো। নামগুলো তোমরা, এই যে আমি আন্দাজি নাম নিছি, তোমরা আন্দাজি নাম নিয়ে করছো। সো এবার কিন্তু মানে কোডটা মিনিংফুল মানে আন্দাজি দিছো, এই জন্য বুঝতে সমস্যা হয় আসলে। ভেরিয়েবল নামগুলো মিনিংফুল অবশ্যই হওয়া চাই।
এখন এখন আমার কি করতে হবে, এখানে এসে ভাগ হলো, ভাগ হওয়ার পরে এটাকে তো রিটার্ন করতে হবে, নাহলে তো এখানে ডিভিশনের ভ্যালুটা আমি পাবো না। সো রিটার্ন করতেছি কাকে, ডিভিশন রেজাল্ট। ডিভিশনের রেজাল্টটা রিটার্ন করে এখন আমার ডিভিশনের ভ্যালু কত, 2 ভাগ করে যা হবে তাই। এবার আমি ইকো করি, তোমরা ইকো এই 2টা ফাংশনের জন্য ইকো করছো, আমি শুধুমাত্র চাইছিলাম যে ফাইনাল রেজাল্টটা কি। সো ফাইনাল রেজাল্ট ইজ, এই ডিভিশনের ভ্যালুটাই তো হচ্ছে ফাইনাল রেজাল্ট, তাই তো। এবার আমরা এটাকে রান করি, ফাইনাল রেজাল্ট ইজ 5। এবার আমরা চেক করি কয়েকটা ভ্যালু দিয়ে, যদি এখানে দিই আমি হচ্ছে 15, এটার ভ্যালু যদি হয় 15, তাহলে যোগ করে হবে 30, আর 5 দিয়ে ভাগ করলে হবে কত, 6। দেখি 2 আসবে, 15 দিয়ে ভাগ করবে। ও সরি, 15 দিয়ে ভাগ করবে। 5 দিয়ে কেন ভাগ করবে, 15 দিয়ে ভাগ করবে, আসবে হচ্ছে 2। বোঝা গেছে? এর মধ্যে আরেকটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে।